আসসালামু আলাইকুম। তো আমি শুরু করি স্টেট থেকে। হোয়াট ইজ এ স্টেট? স্টেটটা কি? আমরা বলি না রাষ্ট্র, স্টেট। স্টেট যদি খুব সহজ একটা আমরা ডেফিনেশনে যাই, তাহলে এভাবে বলা যেতে পারে, খুব সহজ, যে অর্গানাইজড পলিটিক্যাল কমিউনিটি আন্ডার ইউনিফাইড কমান্ড উইদিন এ বাউন্ডারি। একদম সহজ ডেফিনেশন, এক লাইনের ডেফিনেশন। একটা অর্গানাইজড কমিউনিটি থাকতে হবে, তার একটা সিঙ্গুলার কমান্ড থাকতে হবে, আর একটা বাউন্ডারি থাকতে হবে, তাহলে এটা একটা স্টেট। তো স্টেট ফরমেশন কবে শুরু হলো? মানুষের ইতিহাস তো আমরা যদি ধরে নেই, আমরা জানি না ঠিকভাবে যে কত বছরের ইতিহাস, তাহলে আমরা এভাবে যদি ধরি যে আধুনিক মানুষের ইতিহাস লেটস সে 10,000 years, কথার কথা আমি বলছি, আমি এটা জানি এভাবে বলছি না, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, আমি ওই বিতর্কে যাচ্ছি না। 10,000 বছর যদি ধরে নেই, ইতিহাসের প্রফেসররা জানেন যে সত্যিকার অর্থে 5,000 বছরের বেশি আমরা কিন্তু আমাদের জ্ঞান নাই। আমাদের জ্ঞানটা মোটামুটি 5,000 বছর আমরা বলতে পারি। যারা আর্কিওলজিক্যাল কাজ করে না, একজন প্রফেসর বক্তৃতা দিয়েছেন, 1,500 বছর আগের জিনিসপত্র আমাদের কাছে আছে। এবং সেখান থেকে আমরা যদি দেখি, তাহলে প্রাচীনতম স্টেট কোনটাকে বলতে পারবো আমরা? আমরা অনেকগুলোর নাম বলতে পারি। ব্যাবিলনের কথা বলতে পারি, আসিরিয়ানদের কথা বলতে পারি, সুমেরের কথা বলতে পারি, ইজিপ্টের কথা বলতে পারি। এই দিকে আমরা আর একটু পরে আসবো, এশিয়াতে। আমি আগে ওই দিকে যাচ্ছি। এবং সর্বপ্রথম যে আইনের আলোচনা নিয়ে আমরা বইটই পড়ি, সেটা হচ্ছে হাম্মুরাবি কোড, আমরা যেটাকে বলি। হাম্মুরাবি কোড কোথায় পাওয়া গেছিল? এটা পাওয়া গেছিল ব্যাবিলনে। এবং হাম্মুরাবি কোড কবে তৈরি হয়েছিল এটা নিয়েও অনেক আলোচনা আছে, তবে আমরা মোটামুটি ধরে নিতে পারি ঈসা আলাইহিস সালামের জন্মের 2,000 বছর আগে, 2 থেকে 2,500 বছর আগে আমরা হাম্মুরাবি কোড এটাই পাওয়া গেছে। তার আগেও একটা কিন্তু কোড আছে, তার আগে আর একটা কোড আছে আরও 500 বছর আগেকার। এটা সম্ভবত কোড অফ উর বলা হয়, উর অঞ্চলের কোড, এই জন্য কোড অফ উর বলা হয়। হাম্মুরাবি কোডটা কি ছিল? আমরা নাম শুনেছি, কিন্তু আমরা কতজন জানি যে হাম্মুরাবি কোডটা কি ছিল? হাম্মুরাবি কোডটা অ্যাকচুয়ালি ছিল, আপনারা আজকাল মডার্ন যেটাকে সিআরপিসি বলেন না, আইনের বই, সিআরপিসি। হাম্মুরাবি কোড ওয়াজ বেসিক্যালি এ সিআরপিসি। ওখানে বলা হয়েছিল হাম্মুরাবি কোড, মানে রাজা হাম্মুরাবি বলছেন যে আমার কাজ হচ্ছে, বা আমার না, আমার পরে যারা রাজা আসবে তাদেরও কাজ হবে যারা অত্যাচারিত তাদেরকে রক্ষা করে। ভেরি ইন্টারেস্টিং। 1,500 আর 2,500, 4,000 বছর আগে বলা হচ্ছেন, রাজা হাম্মুরাবি বলছেন যে যারা সমাজে উৎপীড়িত তাদেরকে রক্ষা করার জন্যই এই কোড। সো ইট ইজ এ সিআরপিসি। এবং খুব মজার ব্যাপার, হাম্মুরাবি কোডের মধ্যে একজন কৃষকের কি দায়িত্ব, একজন রাজার কি দায়িত্ব, ইভেন কি একজন স্লেভের কি দায়িত্ব, সেগুলো পর্যন্ত বলা ছিল হাম্মুরাবি কোডে। সো ভেরি ইন্টারেস্টিং। মানে এগুলো আরও পণ্ডিতরা বেশি জানবেন। আমি তো পণ্ডিত নই, শুধু পড়ি আর কি। আমি পণ্ডিতদের বই পড়ার চেষ্টা করি। তো এই যে অ্যানসেন্ট হিস্ট্রি আমরা বলি, তাহলে স্টেট ফরমেশনে আমরা যদি যাই, তাহলে আমাদেরকে ব্যাবিলনে চলে যেতে হবে, আমাদেরকে আসিরিয়াতে চলে যেতে হবে, সুমেরে চলে যেতে হবে, ইজিপ্টে চলে যেতে হবে। এবং এই যে লেখা এবং লেখালেখির যে ব্যাপারটা, এটা আমার চেয়ে মিজান অনেক ভালো জানে। এটাকে বলা হয়, একটা শব্দ আছে কিউনিফর্ম। কিউনিফর্মের যে লেখা, এই লেখালেখি হাম্মুরাবি কোডের আগেও হয়তো 1,000 বছর আগে পাওয়া গেছে, যেটা ইজিপ্টের। তার মানে প্রাচীন সভ্যতা বলতে আমাদেরকে কিন্তু ইজিপ্ট এবং ওই অঞ্চলটাতেই যেতে হবে, মেসোপটেমিয়ান ইজিপ্টে যেতে হবে আমাকে প্রাচীন সভ্যতা বলতে গেলে। অনেকে চায়নার কথা বলেন, চায়না কিন্তু আরও পরের। আমি যতদূর পড়াশোনা করেছি তাতে দেখেছি চায়নায় এই যীশুখ্রিস্টের জন্মের 1 থেকে 1,500 বছর আগের লেখালেখি পাওয়া যায়, তার আগে পাওয়া যায় না। আর আমি আরও এখানে যদি আসি, ইন্ডিয়ান সিভিলাইজেশনের কথা যদি বলি, তাহলে এটা আরও পরের কথা। যীশুখ্রিস্টের জন্মের 500 বছর আগে, তার পিছনে গেলে আর লেখালেখি খুব একটা পাওয়া যাবে না।
আমাদের এখানেও। যেমন অশোকেরটা পাওয়া যায়, তো অশোক কবেকার? অশোক হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের 300 বছর আগে, কাজে অশোক সেই তুলনায় অনেক মডার্ন। তো এই যে রাষ্ট্রগুলো গড়ে উঠেছিল, তারা কি করত? তারা রাষ্ট্র করে তারা তাদের আশেপাশের যে জায়গাগুলো সেগুলো আস্তে আস্তে দখল করতো, তার মানে এক্সপান্ড করতো। কিন্তু এই এক্সপানশনগুলো সব লোকালাইজড এক্সপানশন ছিল, ইন্টারকন্টিনেন্টাল এক্সপানশন ছিল না। এক একটা জায়গায়, চীনের মধ্যে, ভারতে যারা ছিল ভারতের মধ্যে, ইজিপ্টের মধ্যে, মেসোপটেমিয়া ওই অঞ্চলে। এবং তখন আরও কিছুদিন পরে, ধরেন যীশু খ্রিস্টের জন্মের 1000 বছর আগে রাইজ হলো কার? পার্সিয়ান সিভিলাইজেশন। এবং পার্সিয়ানরা তখন সব থেকে পাওয়ারফুল সামরিক শক্তি। এবং দ্য ফার্স্ট ইন্টারকন্টিনেন্টাল ওয়ার যেটা হলো, সেটা পার্সিয়ানরা যখন গ্রিসের বিরুদ্ধে যুদ্ধ করলো। সো দ্য পার্সিয়ান অ্যান্ড গ্রিক ওয়ার, আমি যেটাকে বলি দ্য ফার্স্ট ইন্টারকন্টিনেন্টাল ওয়ার, মানে পার্সিয়া ছিল এশিয়াতে, গ্রিক ইউরোপে। সো পার্সিয়া গিয়ে গ্রিক দখল করলো। প্রথমে কিন্তু দারিউসের সময়, সাইরাস দি গ্রেটের সময়, পার্সিয়ান ওয়াজ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি, এবং যার জন্যে পার্সিয়ানদের একটা অংশ ছিল ইন্ডিয়া। এবং পার্সিয়ার যে রাষ্ট্রীয় বাজেট তৈরি হতো, সেখানে একটা বাজেট ছিল যে হিন্দুস্তান থেকে খাজনা কত আসে। হিন্দুস্তান নামটাও কিন্তু দেয়া পার্সিয়ানদের, এবং এই হিন্দুস্তানের নাম যেটা শোনেন পার্সিয়ানরা বলে, এবং সম্ভবত সিন্ধু নদীর থেকেই হিন্দুস্তান এসছে। সো সিন্ধু নদীর এপারেও কিন্তু রাজা দারিউসের এবং রাজা সাইরাসের প্রদেশ ছিল, প্রভিন্স ছিল, এখান থেকে খাজনা যেত। তো যাই হোক, পরবর্তীতে অবশ্য পার্সিয়ানরা হেরে যায়। কার সময় হারে? আলেকজান্ডার দি গ্রেট। আলেকজান্ডার হারিয়ে দেয় পার্সিয়ানদের, এবং হারানোর পরে আলেকজান্ডার তো ইন্ডিয়া পর্যন্ত এসছিল। কিন্তু আলেকজান্ডার ওয়াজ এ গ্রেট ওরিয়ার, গ্রেট কনকারার, বিজয়ী ছিলেন, কিন্তু খুব কম বয়সে মারা গেছিলেন। এই জন্যে তিনি কোনো সাম্রাজ্য প্রতিষ্ঠা করে যেতে পারেন নাই। তিনি বিজয় লাভ করেছেন, কিন্তু সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন নাই। এবং তিনি অল্প বয়সে মারা যাওয়ার পরে তার যে জেনারেলরা ছিল অনেকে ভাগ হয়ে যায়। যেমন ধরেন একজন দুজনের নাম বলতে পারে টলেমি। তো টলেমি কোথায় গেল? টলেমি গেল ইজিপ্টে, এবং ইজিপ্টে টলেমি তার সাম্রাজ্য তৈরি করলো। এবং ওইটাকে যে বলা হয় যে হেলেনিক পিরিয়ড ওই টলেমির সময় থেকে শুরু হয়ে ক্লিওপেট্রার সময় পর্যন্ত ছিল। এই পিরিয়ডটা হলো হেলেনিক পিরিয়ড, এবং এই সময় টলেমির আন্ডারে ছিল। সেলুসিড একজন ছিল, তিনি ছিলেন মেসোপটেমিয়া অঞ্চলে, সেলুসিড ছিল। তো এরকম করে 4 জন জেনারেল 4টা জায়গায় ভাগ হয়ে গেছিল। তো এরপরে তো এভাবেই রাষ্ট্রের মানে কনসেপ্টটা তৈরি হয়েছে। 1000 বছর ধরে রাষ্ট্রের কনসেপ্ট তৈরি হয়েছে। কোনো কোনো রাষ্ট্র ছোট, কোনো কোনো রাষ্ট্র বড় রাষ্ট্র তৈরি হয়েছে। এখন রাষ্ট্র বোঝার পরে আমাদের একটু হেজেমনি শব্দটায় আসা দরকার, কারণ আমরা আজকে ইম্পেরিয়ালিজম নিয়ে আলাপ করব, হেজেমনি নিয়ে আলাপ করব, কলোনিয়ালিজম নিয়ে আলাপ করব, অনেকগুলো কঠিন কঠিন শব্দ, কিন্তু আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করব যাতে এটা একদম মাথার মধ্যে গেঁথে যায় আর কি। যদিও তাত্ত্বিক আলোচনা বলেছে, তো আমি অত তাত্ত্বিক আলোচনা না করে বরং গল্পের মতো করে আমি বলার চেষ্টা করব আপনাদের জন্য। হেজেমনি শব্দটা কিন্তু এসছে গ্রিক থেকে। হেজেমনিয়া শব্দের থেকে হেজেমনি শব্দের উৎপত্তি। তো গ্রিকরা এই শব্দ কেন বলল হেজেমনিয়া? এবং এটা যদি আপনি গ্রিক ক্লাসিক্যাল হিস্ট্রি পড়েন তাহলে ওখানে দেখবেন হেজেমনি শব্দটা প্রথমে ছিল এক ধরনের সম্মানসূচক শব্দ। সেখান থেকে পরবর্তীতে এটা মডার্ন হেজেমনি যেটাকে বলি, আমরা মডার্নে এখনো আসি নাই, এদিকে আসবো আর কি। যেমন আমি জানি না হোমারের ইলিয়াড কতজন পড়েছেন, এখানে হাত তোলেন? খুব বেশি না। যাই হোক, তো হোমারের ইলিয়াড আর ওডিসি যদি পড়েন, সেখানে একটা বিখ্যাত চরিত্র আছে হেক্টর ইজ এ হিরো। হেক্টর হেরে যায় যুদ্ধে, কিন্তু হেক্টরকে হেজেমন বলা হয়েছে। ওই বইতে হেক্টরকে হেজেমন বলা হয়েছে। হেজেমন বলা হচ্ছে যেহেতু হেক্টর ওয়াজ এ হিরো, জেনারেল, তো এই কারণে হেক্টরকে হেজেমন বলা হয়েছে। সো ইনিশিয়াল হেজেমনের যে আইডিয়াটা, এই আইডিয়াটার মধ্যে কিন্তু আধিপত্যবাদ ছিল না। এটা ছিল সমাজে একটু সম্মানসূচক, একটু শক্তিশালী মানুষ, সম্মানী মানুষ, তাদেরকে সম্মান দেয়া হতো। কিন্তু ওই সময়ে হেজেমনিক রিলেশনশিপটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের তৈরি হতে থাকে।
কেমন গ্রিস অঞ্চল যেটা ছিল, এখানে কিন্তু সবগুলি সিটি স্টেট, খুব ছোট ছোট জায়গা, এথেন্স, স্পার্টা, কার্থেজ, সব ছোট ছোট জায়গা এগুলো ছিল। তো এগুলোর মধ্যে এক ধরনের রিলেশনশিপ হতো যেটা একটু ক্ষমতাবান, সেটা আর একটা সিটি স্টেটকে গাইড করতো। তো এটা এক ধরনের হেজেমনিক রিলেশনশিপ ছিল, বাট দ্যাট ওয়াজ মোর ভলান্টারি রিলেশনশিপ, মানে এটার উপর কোনো গায়ের জোর খাটাতো না। এটা একটা, আচ্ছা ও আমার চেয়ে বড়, আমাকে অ্যাডভাইস করে, ঠিক আছে ওর অ্যাডভাইসটা আমি মেনে নিলাম, এরকম একটা সম্পর্ক ছিল বিটুইন স্টেট টু স্টেট। বাট একটা পর্যায়ে গিয়ে এটা কিন্তু যা হয় আর কি, যখন মিলিটারি পাওয়ার বাড়তে থাকে তখন আর এটা ভলান্টারি থাকে না, তখন এটা কোয়ার্সিভ রিলেশনশিপে হয়ে যায়। আপনারা বোঝেন তো পার্থক্যটা, ভলান্টারি অ্যান্ড কোয়ার্সিভের মধ্যে পার্থক্যটা বোঝা দরকার। মানে গায়ের জোরে, এটা মানতে হবে, দাদাগিরি আমরা যেটাকে বলি। একটা হচ্ছে যে ঠিক আছে আমি আপনাকে এটা অ্যাডভাইস দিচ্ছি, আপনি কি মানবেন না আপনার ব্যাপার। আরেকটা হচ্ছে এটা মানতে হবে। তো ওখানেও কিন্তু এই মানতে হবে স্টার্ট হয়ে যায়। এবং যখন দ্য রাইজ অফ আলেকজান্ডার দি গ্রেট যখন হলো, তখন ডেফিনেটলি আলেকজান্ডার ওয়াজ দ্য মোস্ট পাওয়ারফুল জেনারেল, এবং তার কথা সবাইকে শুনে নিতে হয়েছিল। সো যদিও তিনি মেসিডোনিয়ার যুবরাজ ছিলেন, কিন্তু তিনি পুরো গ্রিক অঞ্চলের উপরে তার প্রভুত্ব বিস্তার করেন, এবং তারপরে তিনি পারস্য দখল করেন, পার্সেপোলিস দখল করেন, পার্সেপোলিস পুড়িয়ে দেন। সুতরাং হেজেমনির যে বিবর্তন, এই শব্দের যে বিবর্তন, এটা গ্রিক আমলেই শুরু হয়েছিল, এবং সেই বিবর্তন বর্তমান সময়ে এসে অন্য একটা রূপ ধারণ করেছে। তো এই যে হেজেমনি, এটা 20th সেঞ্চুরিতে নতুন করে একটু আলোচনায় আসে, এটা ডিসকোর্সটা নতুন করে শুরু হয়, এবং যে ব্যক্তি এটাকে আবার একটু নতুন করে বেশি মাত্রায় নিয়ে আসেন তার নাম গ্রামসি। তো গ্রামসি একজন, উনি ইটালিয়ান ছিলেন, তিনি প্রিজন নোটবুক নামে একটা বই লিখেছিলেন। সেখানে তিনি হেজেমনি নিয়ে নানা রকম বিশ্লেষণ তিনি করেছেন। জেলখানায় থাকা অবস্থায় তিনি প্রিজন নোটবুক লিখেছিলেন, এবং সেখানে হেজেমনি নিয়ে তিনি অনেক কথা বলেছিলেন। সেখানেও গ্রামসি মোটামুটি হেজেমনিকে কিছুটা ভলান্টারি দেখাতে চেয়েছেন। তিনি বলেছেন সমাজেও হেজেমনি হতে পারে, এটা যে শুধু রাষ্ট্রে হয় তাই না, সমাজের মধ্যেও বেশি জ্ঞানী ব্যক্তিরা এক ধরনের হেজেমনিক পজিশনে থাকে, কিংবা পলিটিক্যাল এলিটরা এক ধরনের হেজেমনিক পজিশনে থাকে, কিংবা রিচ পিপল এক ধরনের হেজেমনিক পজিশনে থাকে। এবং তিনি, তার ব্যাখ্যাও এরকম ছিল যে কোনো হেজেমনি কোয়ার্সিভ হওয়া উচিত না, কোয়ার্সিভ হলেই এটা আর হেজেমনি থাকে না, কোয়ার্সিভ হওয়া মাত্র এটা এক ধরনের ইম্পেরিয়ালিজমে চলে যায়। সো হেজেমনির থেকে এটা ইম্পেরিয়ালিজমে যখন যাচ্ছে, তার মানে হচ্ছে আমি এখানে অস্ত্র ব্যবহার করছি, আমার গায়ের জোর ব্যবহার করছি আমি এখানে। তো ওই সময় থেকে এই হেজেমনি শব্দটা আবার 20th সেঞ্চুরিতে নানা রকম বইতে, নানা রকম আলোচনায়, আমরা যেমন আলোচনা করছি, খুব পপুলার হতে শুরু করে হেজেমনি শব্দটা। এবং তখন মেইনলি সোশ্যালিস্ট ওয়ার্ল্ড, ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডকে তারা বলতো যে এরা হেজেমনিক পাওয়ার, মানে সোশ্যালিস্টরা ক্যাপিটালিস্টদের হেজেমনিক পাওয়ার বলতো। ওই সো ইট বিকেম এ পলিটিক্যাল ওয়ার্ড, এটার একটা আলাদা ইয়েতে চলে আসে। তো ইম্পেরিয়ালিজম অ্যান্ড কলোনিয়ালিজম, এই দুইটা শব্দেরই উৎপত্তি ল্যাটিন থেকে। ইম্পেরিয়ালিজম, ইম্পেরিয়া, এটার থেকে এটার তৈরিটা হলো, তার মানে কন্ট্রোল করার থেকে ইম্পেরিয়ালিজম এসছে, কন্ট্রোল করা। তো এবং ইম্পেরিয়ালিজমে আমরা জানি এম্পায়ার ফরমেশন, সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে। এবং আমরা যদি তখন বিভিন্ন সাম্রাজ্যের দিকে তাকাই, যখন ইম্পেরিয়ালিজমের আলোচনা হচ্ছে, মধ্যযুগে যদি আমরা চলে আসি, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম ঈসা আলাইহিস সালামের জন্মের 1000 বছর আগে, 2000 বছর আগের কথা। এখন যদি আমরা একটু মধ্যযুগে চলে আসি, মানে ঈসা আলাইহিস সালামের জন্মের পরে কিংবা আরও পরে, তাহলে বড় বড় এম্পায়ার কোনটা ছিল? অটোমান এম্পায়ার বড় এম্পায়ার ছিল, এবং একই সময়ে 3টা মুসলমানদের খুব পাওয়ারফুল এম্পায়ার ছিল একই সময়, কন্টেম্পোরারি এম্পায়ার। একটা অটোমান এম্পায়ার, একটা সাফাভিদ এম্পায়ার, সাফাভিদ ছিল ইরানের, আর মোগল এম্পায়ার ছিল ইন্ডিয়ার। 3টাই কিন্তু মুসলিম এম্পায়ার। কিন্তু মুশকিল হচ্ছে, একটু আগে আমার আগের বক্তা বলছিলেন যে ঘুরি এবং খিলজিদের সাথে
খাওয়ারেজিম শাহ কিন্তু হেরে যায়, পরে মোগলদের কাছে পরাজিত হয়, চেঙ্গিস খানের কাছে পরাজিত হয় খাওয়ারেজিম শাহ। তো এদের লড়াইয়ের কথা বলছিলেন। মুসলমানদের ইতিহাসও নিজেদের মধ্যে লড়াইয়ের ইতিহাস, এটা হলো দুর্ভাগ্যজনক। যেমন আমি একটা উদাহরণ যদি দেই, অটোমান এম্পায়ারের যে প্রথম যিনি ছিলেন, প্রথম না দ্বিতীয়, বায়াজিদ ওয়ান যখন ইউরোপে যুদ্ধ করছেন ইউরোপের বিরুদ্ধে, এবং তিনি ইউরোপে ঢুকছেন, মানে ইস্টার্ন ইউরোপ দখল করে ফেলেছেন, পশ্চিম ইউরোপের দিকে যাচ্ছেন, তখন উজবেকিস্তানে উত্থান হলো তিমুরলেন বা তৈমুরলং, বিভিন্ন নামে তাকে বলা হয়। তো তার উত্থান হলো, এবং তিমুর, এরা সবাই কিন্তু তুর্কি রক্তেরই লোক, সবাই তুর্কি, কিন্তু একজনের সাথে আর একজনের যুদ্ধ। তো তিমুরলেন, আমরা তিমুরলেনই বলি, তিমুরলেন বা তিমুর দি গ্রেট, উজবেকিস্তানের ন্যাশনাল হিরো তিমুর দি গ্রেট, তিনি আক্রমণ করলেন বায়াজিদের মানে অটোমান এম্পায়ারকে, এবং যুদ্ধে জয়ী হলেন। যুদ্ধে জয়ী হয়ে বায়াজিদ ওয়ানকে তিনি প্রিজনার করলেন, এবং প্রিজনার করে তিনি নিয়ে আসলেন। এবং বায়াজিদ ওয়ান কিন্তু সুইসাইড করেছিলেন, মানে ওখানে বন্দি থাকা অবস্থায় হি কমিটেড সুইসাইড, বায়াজিদ ওয়ান। এই গল্পটা আমি এই জন্য বলছি যে এই যে মুসলমানরা নিজেদের মধ্যে যে যুদ্ধ করেছে, এই জন্যে তারা কিন্তু পশ্চিম দিকে খুব একটা অগ্রসর হতে পারে নাই। যদি নিজেদের মধ্যে ইউনিটি থাকতো, তাহলে হয়তো আজকে পৃথিবীর ইতিহাস অন্যরকম হলেও হতে পারতো। এটা হয় নাই, আল্লাহর ইচ্ছা ছিল না, আমরা বলতে পারি আল্লাহর ইচ্ছা নাই। আর একটা বলতে পারি যে আমাদের মধ্যে কখনো ইউনিটি ছিল না। কাজে আমরা যে বলি যে মুসলমানদের ঐক্য, আমিও বলি, আমি সারাক্ষণ বলি, কিন্তু এটা এক ধরনের ইউটোপিয়া। আমার কাছে মনে হয় যে এটা একটা ইউটোপিয়া, এটা বোধহয় কখনোই আসবে না মুসলমানদের ঐক্য। ইতিহাসে তো নাই মুসলমানদের ঐক্য, একমাত্র রসুল সাল্লাহ ইসলামের পরে বা এবং তারপরেও তো ঐক্য কি ছিল। আমরা যদি খোলাফায়ে রাশেদিনের কথাও আজকে নির্মোহভাবে ইতিহাস বলি এবং ভয় না পাই যে মোল্লারা আমাকে গাল দিবে, তাহলে নির্মোহভাবে যদি ইতিহাস বর্ণনা করি, তাহলে সেখানেও দেখবো ঐক্য ছিল না। এবং যে কারণে আমাদের চারজন খলিফার তিনজন কিন্তু নিহত হয়েছিলেন। আমরা যেন এটা ভুল, অবশ্য একজন নিহত হয়েছিলেন শুধুমাত্র সম্ভবত একজন ইহুদি কিংবা খ্রিস্টানের হাতে, কিন্তু বাকি দুইজন তো নিহত হয়েছিলেন মুসলমানদের হাতেই। তো সুতরাং মুসলমানদের ঐক্য তো খোলাফায়ে রাশেদিনের সময় ছিল না, কাজে এখন কোত্থেকে আসবে? তো এই যে সাম্রাজ্য যখন প্রতিষ্ঠা হলো, কিন্তু এই সাম্রাজ্য প্রতিষ্ঠা হওয়ার আগে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল রোমানরা। এই জন্য প্যাক্স রোমানা নামে একটা শব্দ আছে, মানে সর্বত্র রোমানরা। তো রোমানরাই প্রথম কিন্তু কলোনি শব্দটা ব্যবহার করে, এবং ব্যবহার করার কারণ ছিল তারা এটাকে ব্যবহার করেছিল অ্যাজ ফার্মার, মানে কলোনিয়া এই শব্দটা এসছে ফার্মার থেকে, কৃষি থেকে। তারা সেটেল করতো মানুষজনকে ফসল ফলানোর জন্যে, এবং সেখান থেকেই কলোনি শব্দটির উৎপত্তি হয়। এবং রোমানরা তো বিরাট, পৃথিবীর বিরাট জায়গা রোমানদের দখলে ছিল, যেমন সিরিয়া পর্যন্ত রোমানদের দখলে ছিল। সিরিয়াতে রোমানদের গ্যারিসন ছিল, বলা হয় জুলিয়াস সিজার নিজে সিরিয়াতে যুদ্ধ করতে আসছিলেন, ইতিহাসে এরকম কাহিনী। এবং যার জন্য সিরিয়াতে খ্রিস্টানের সংখ্যা অনেক বেশি ছিল। আপনারা জানেন যে ইসলাম আসার আগে সিরিয়াতে খ্রিস্টানরাই মেইনলি ওদের ধর্ম ছিল। তো রোমানরা পৃথিবীতে সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, এবং রোমানদের পরে পৃথিবীতে সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছে 19th সেঞ্চুরিতে, এটা করেছিল ব্রিটিশরা। এবং ব্রিটিশ যে এম্পায়ার ছিল, সেই এম্পায়ারের থেকে বড় এম্পায়ার আজ পর্যন্ত, মানে ফর্মাল এম্পায়ার আজ পর্যন্ত আর তৈরি হয় নাই। এবং ওই সময়ের কথা আপনাদেরকে একটু বলি, 19th সেঞ্চুরির কথা। 19th সেঞ্চুরিতে ইউরোপিয়ান কলোনির সারা পৃথিবীর 85% ওয়াজ আন্ডার কলোনিয়াল রুল। 85% 19th সেঞ্চুরিতে, যেটা ভেঙে গেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। মেইনলি পোস্ট কলোনাইজেশন শুরু হয়েছে আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তো সুতরাং এশিয়া, ইউরোপ, এশিয়া, ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকা এর অধিকাংশ অঞ্চল এই ইউরোপিয়ানদের কলোনি ছিল, এবং এই জন্য আমরাও ইউরোপিয়ান কলোনি ছিলাম। আপনারা সবাই জানেন এন্টায়ার ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ইভেন ইন্দোনেশিয়া প্রথমে ডাচ কলোনি ছিল, পর্তুগিজ কলোনি ছিল ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কাও তাই, ডাচ অ্যান্ড পর্তুগিজ অ্যান্ড ফাইনালি ব্রিটিশ কলোনি।
কাজে এই লাস্ট কলোনি, বিগ কলোনি যেটা ছিল, সেটা ছিল ব্রিটিশদের। তো কলোনি অ্যান্ড ইম্পেরিয়ালিজমের মধ্যে পার্থক্য বুঝতে হলে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো যে কলোনির ক্ষেত্রে একটা সেটেলমেন্টের প্রশ্ন থাকে, ইম্পেরিয়ালিজমের ক্ষেত্রে সেটেলমেন্ট হতেও পারে, নাও হইতে পারে। মানে আমি একজন রাজা, আমি আর একটা দেশ দখল করলাম, কিন্তু আমি সেখানে সেটেল করলাম না, কিন্তু তাকে আমাকে খাজনা দিতে বাধ্য করলাম। সো আই এম এ ইম্পেরিয়াল পাওয়ার, বাট আই এম নট এ কলোনিয়াল পাওয়ার। কিন্তু আমি রাজা, আমি দখল করলাম এবং আমার থেকে কিছু লোক ওখানে গিয়ে সেটেল করলো এবং তারা ওখানে রুল করলো, দেন ইট ইজ এ কলোনি। ব্রিটিশদের জন্য এই জন্য ইন্ডিয়া ওয়াজ এ কলোনি, কারণ ব্রিটিশরা ইউকে থেকে এসে ইন্ডিয়াতে এসে তারা শাসন করতো নিজেরা। সো ইট ওয়াজ এ কলোনিয়াল পাওয়ার। তো এই কলোনি শেষ হয়ে গেল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। তো তারপরে পিরিয়ডটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা নিও কলোনিয়ালিজম। তো নিও কলোনিয়ালিজম শব্দটা প্রথম ব্যবহার করেছেন একজন দার্শনিক, ফ্রেঞ্চ দার্শনিক জ্যাঁ-পল সার্ত্রে। জ্যাঁ-পল সার্ত্রে নিও কলোনিয়ালিজম ব্যবহার করেছেন। আর পলিটিশিয়ানদের মধ্যে এই শব্দকে পপুলার করেছেন তিনি হলেন কোয়ামে নক্রুমা। কোয়ামে নক্রুমা যে বই লিখেছিলেন নিও কলোনিয়ালিজমের উপরে, এটা প্রত্যেকটা পলিটিক্যাল সায়েন্টিস্ট বা ইয়ারের ছাত্রের পড়া উচিত, কারণ এটা পড়লে নিও কলোনিয়ালিজমের চেহারাটা আমরা বুঝতে পারবো। এবং সেখানে কোয়ামে নক্রুমা যেটা মেইনলি বলছেন সেটা হলো যে ইকোনমিক এক্সপ্লয়টেশনের জন্য কলোনিয়ালিজম যখন ব্যবহৃত হয়, দ্যাট ইজ হোয়াট ইজ নিও কলোনিয়ালিজম। ইকোনমিক এক্সপ্লয়টেশন, তার মানে উনি জোর দিচ্ছেন বেশি ইকোনমিক এক্সপ্লয়টেশনের উপরে, মিলিটারি পাওয়ারের উপরে না। বাট আমরা পরে দেখব যে মিলিটারি পাওয়ার, যে কোনো এক্সপ্লয়টেশনের পিছনে মিলিটারি পাওয়ার ইজ অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট। কারণ মিলিটারি পাওয়ার না থাকলে তো আপনার কথা কেউ শুনবে না, আপনি এক্সপ্লয়েট করবেন কী করে? কাজেই মিলিটারি পাওয়ার ইজ রিকোয়ার্ড। কিন্তু যেটা বলতেন কোয়ামে নক্রুমা, উনি একটু সোশ্যালিস্ট ছিলেন, সোশ্যালিস্ট মাইন্ডেড ছিলেন। উনি বলতেন এই যে তথাকথিত যে যেটাকে আমরা বলি মাল্টিল্যাটারাল এজেন্সি যেগুলো আছে, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB, যেগুলো আমরা জানি, এগুলোকে উনি বলতেন দিজ আর দ্য টুলস ফর নিও কলোনিয়ালিজম। এগুলো দ্বারাই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর উপরে ইকোনমিক এক্সপ্লয়টেশন করা হয়, এগুলোকে ব্যবহার করে। তো সেটার আবার পরিবর্তন আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি, খুব ইন্টারেস্টিং পরিবর্তন। আমরা আসবো ট্রাম্পের জামানায় যখন আসবো, আমরা এখন পর্যন্ত তো 20th সেঞ্চুরিতে আছি। তো ব্রিটিশ এম্পায়ারের পরে তারপরে আরেকটা কলোনিয়ালিজম আবার আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হলো সেটলার কলোনিয়ালিজম। সেটলার কলোনিয়ালিজমের স্টেট মডার্ন যুগে, হোয়াট ইজ দ্য এক্সাম্পল বলেন? সেটলার কলোনিয়ালিজম স্টেটের এক্সাম্পল কি? Israel. Israel is the most modern example of settler colonial state. কারণ ইসরায়েলের যে জনসংখ্যা তার অর্ধেক, প্রায় 50% তারা সেটলার, অল ইউরোপিয়ান অ্যান্ড মোস্টলি ইস্টার্ন ইউরোপিয়ান, ইস্টার্ন ইউরোপ থেকে এসছে। আরেকটা মজার ব্যাপার, এরা এসে কি বলে সেটেল করার পরে তারা নিজেদের নাম পরিবর্তন করে ফেলে। নাম পরিবর্তন করে তারা পুরনো হিব্রু নাম গ্রহণ করে। তাদের যে ইস্টার্ন ইউরোপিয়ান নাম ছিল এটা পরিবর্তন সবাই করেছে, গোল্ডা মেয়ার করেছে, নেতানিয়াহু করেছে। এদের কারো নাম অরিজিনাল নাম এটা ছিল না, এদের সবারই একটা ইস্টার্ন ইউরোপিয়ান নাম আছে। কিন্তু তারা এসে তাদের হিব্রু নাম নেয়, কারণ তারা বলতে চায় যে আমরা আদি। তারা বলে না যে গড আমাদেরকে এই ল্যান্ড দিয়ে গেছে সেই 3000 বছর আগে বা 4000 বছর আগে। হজরত মুসার কথা বলে, মুসা আলাইহিস সালামের কথা বলে যে ওনার সময় থেকে আমাদেরকে এই ল্যান্ড দেওয়া হয়েছে। সো দে ওয়ান্ট টু প্রুভ যে আমরা এখানকার আদি বাসিন্দা, ওয়ারাস তারা কেউই আদি বাসিন্দা না, তারা সবাই ইউরোপিয়ান। তো ইউরোপিয়ানরা এখানে এসে একটা সেটলার কলোনিয়াল স্টেট তারা তৈরি করেছে। তো এই যে আমাদের যে লড়াই, আমাদের যে সাধারণ যে সমস্ত রাষ্ট্রের ক্ষমতা কম, তাহলে আমাদেরকে ইম্পেরিয়ালিস্টদের সাথে ফাইট করতে হয়, আমাদেরকে কলোনিয়াল পাওয়ারের সাথে ফাইট করতে হয় এবং আমাদেরকে হেজেমনির বিরুদ্ধে ফাইট করতে হয়। এখন বর্তমান পৃথিবী কোথায় বাস করছি আমরা? আমরা কি এখন আমরা মনে করি যে আমরা একটা ডেমোক্রেটিক মডার্ন এরায় বাস করছি, কিন্তু আসলে কি তাই? আসলে কিন্তু আমরা এখন আমেরিকান এম্পায়ারের আন্ডারে বাস করি। এখনও এক ধরনের ইম্পেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে আমাদেরকে বাস করতে হয় এবং সেটার নাম আমেরিকান এম্পায়ার।
তো বাংলাদেশে আনটিল দ্য বাংলাদেশে না, আই এম সরি, মানে পৃথিবীতে ওয়ার্ল্ড অর্ডারে আনটিল দ্য ডিমাইজ অফ সোভিয়েত ইউনিয়ন একটা মাল্টিপোলার গ্লোবাল সিস্টেম ছিল। মাল্টিপোলার গ্লোবাল সিস্টেম বলতে সোভিয়েত ইউনিয়ন অ্যান্ড আমেরিকা, তাদের মধ্যে একটা ফাইট হতো, তাদের মধ্যে একটা আলোচনা করে পৃথিবী চালাতে হতো। বাট আফটার 1991 যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, পৃথিবীর সিস্টেমটা টোটালি একটা ইউনিপোলার ওয়ার্ল্ডের দিকে আমরা চলে গেলাম, যেটা রুল বাই আমেরিকা। এবং আমি যেটাকে আমেরিকান এম্পায়ার বলি, অনেকেই আমেরিকান এম্পায়ার বলেন। ইকেনবেরি, নেক্সন, এদের বই যদি পড়েন তাহলে দেখবেন যে তারা এটাকে আমেরিকান এম্পায়ার বলে। অনেকে আবার এটাকে এম্পায়ার বলতে চায় না, কারণ এম্পায়ারের একটা ডেফিনেশন হলো যে আপনার ওই দেশটা দখল করতে হবে। তারা বলে আমেরিকা তো কোনো দেশ দখল করে নাই। তো হুইচ ইজ মেবি ট্রু, যে আমেরিকা তো নিজে এসে কোনো দেশ নিজে দখল করছে না, তো সে তার ইনফ্লুয়েন্স খাটাচ্ছে, তার ইচ্ছা সে মেনে নিচ্ছে, কিন্তু নিজের ট্রুপস পাঠায়, যেমন আফগানিস্তানে ট্রুপস পাঠিয়েছে আবার চলে গেছে, দখল করে রাখে নাই। তো এই জন্য অনেকে বলে আমরা কীভাবে এম্পায়ার হলাম, আমরা তো কাউকে দখল করছি না। বাট বেসিক্যালি আমরা এক ধরনের আমেরিকান এম্পায়ার সিস্টেমেই বসবাস করছি। যেমন ধরেন, আমরা যদি রিসেন্ট ইসরায়েল এবং ইরানের যুদ্ধের দিকে তাকাই, আমরা দেখব যে যতদিন আমেরিকা চেয়েছে ততদিন যুদ্ধ চলেছে। যে মুহূর্তে আমেরিকা ইসরায়েলকে বলেছে নাও ইউ স্টপ, ট্রাম্প বলে দিয়েছে, যুদ্ধ থেমে গেছে। এবং ইরানকে কিন্তু আমেরিকার নির্দেশ মেনেই চলতে হচ্ছে, যেহেতু মিলিটারি পাওয়ারে আমরা কেউ আমেরিকার সাথে পারছি না, কেউই পারছে না আমেরিকার সাথে, এমনকি চায়নাও পারছে না। আমরা গত 2 বছরের যদি গাজার ম্যাসাকার দেখি, আমরা দেখব যে চায়না শুধুমাত্র বড় বড় কথা বলা ছাড়া ইফেক্টিভ কোনো কাজ কি করেছে চায়না? একটা অ্যাকশন নিয়েছে ইয়ের পক্ষে, গাজার জনগণের পক্ষে, প্যালেস্টাইনের পক্ষে, কিংবা ইসরায়েলের বিপক্ষে। ইসরায়েলে যারা দেশ চালাচ্ছে তাদের অনেকেই কিন্তু রাশিয়ান অরিজিন, এবং রাশিয়ার থেকে একটা বিপুল সংখ্যক জিউরা এখানে এসে সেটেল করেছে। কাজে রাশিয়ার সাথে ইসরায়েলের সবসময় একটা আন্ডারস্ট্যান্ডিং বজায় থাকবে। তো এই কারণে এই যে ইউনিপোলার ওয়ার্ল্ড থেকে আমরা আর বেরোতে পারছি না। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি আমার থিসিসেও লিখেছি যে একটা ট্রানজিশন ইজ নাও গোয়িং অন। মিলিটারি পাওয়ারে না হলেও ইকোনমিক পাওয়ারে একটা ট্রানজিশন যাচ্ছে, বিকজ অফ দ্য রাইজ অফ চায়না অ্যাজ এ বিগ পাওয়ারফুল ইকোনমিতে পাওয়ারফুল হওয়ার জন্যে। সুতরাং এই ইকোনমিক যে রাইজটা চায়নার চলছে, এটা যদি আগামী আগামী 50 বছর অব্যাহত থাকে, তাহলে চায়না উইল অলসো বিকাম এ পাওয়ারফুল, মিলিটারিলি পাওয়ারফুল। কারণ যখনই টাকা থাকবে তারা সেই টাকা ব্যবহার করতে পারবে তাদের সেনাবাহিনী শক্তিশালী করার জন্যে, এবং টেকনোলজি। আরেকটা কথা হলো যে টেকনোলজি ওয়ারে জিততে না পারলে এই যুগে কিন্তু জেতা যাবে না। যেদিকে আমেরিকা অনেক এগিয়ে আছে, টেকনোলজির দিকে আমেরিকা অনেক এগিয়ে আছে এখনো। কাজেই আমরা একটা ট্রানজিশন পিরিয়ডে আছি, যেটাতে আমেরিকা এখনো মানে সোল পাওয়ারফুল কান্ট্রি, বাট রাইজ হচ্ছে, চায়নার রাইজ হচ্ছে। রাশিয়াও কিছুটা মাসল দেখাচ্ছে, যেমন আমরা ইউক্রেন যুদ্ধে দেখতে পেয়েছি যে এত কিছু করার পরেও কিন্তু রাশিয়াকে হারাতে পারছে না। রাশিয়া এখনও আক্রমণ চালিয়ে যাচ্ছে ইউক্রেনে। তার মানে আমেরিকা অন্তত ইউক্রেনের ক্ষেত্রে, যেখানে শুধু আমেরিকা না, এন্টায়ার ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে, রাশিয়া একা ফাইট করছে। বাট স্টিল, যদিও আমি ব্যক্তিগত মনে করি এটা রাশিয়ান অ্যাগ্রেশন, এবং আমাদের ছোট দেশ হিসেবে কোনো অ্যাগ্রেশনকে সাপোর্ট করা উচিত না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। সেই জন্যে আমি ইউক্রেনে রাশিয়ান অ্যাগ্রেশন সাপোর্ট করি না। কিন্তু তারপরেও এটা মানতে হবে যে রাশিয়া ইজ চ্যালেঞ্জিং দ্য ওয়েস্টার্ন পাওয়ার। সো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র চ্যালেঞ্জগুলো, রাশিয়ান চ্যালেঞ্জ ইন ইউরোপ, সো ইউরোপে রাশিয়া যেটা বলতে চাচ্ছে যে ইউরোপে আমিও একটা পাওয়ার, কাজে আমাকে বাদ দিয়ে তুমি ইউরোপে কোনো অর্ডার তৈরি করতে পারবা না, এক্সক্লুডিং রাশিয়া। সো দ্যাট ইজ দ্য মেসেজ রাশিয়া ইজ গিভিং টু আমেরিকা। ইউরোপের ক্ষেত্রে আমার কথা শুনতে হবে, মানে রাশিয়ার কথা শুনতে হবে। সিমিলারলি